জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কিছু প্রতিবন্ধকতা আছে, এসব কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এই সময় আমিনা বলেন, নিজেদের আয়ত্তে বিশাল আন্তঃবাজার সম্ভাবনা রয়েছে, এটি ব্যবহার করা উচিত। দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত পারস্পরিক যোগাযোগ এবং সব পর্যায়ে দুই দেশের মধ্যে সফর আয়োজনের প্রয়োজন বলেও উল্লেখ করেন পাকিস্তানি আমলা। বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক 1,80,000 রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন মার্কিন কর্মকর্তারা। তারা আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ এবং জনগণের যোগাযোগ বাড়াতে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা পুনরায় শুরু এবং পাল্টা শুল্ক প্রয়োগে 90 দিনের বিরতিতে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সিরিজ বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, গণতন্ত্র, নির্বাচন, ইউএসএআইডির সহযোগিতা পুনর্বিবেচনা, শুল্ক ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় সেটিও আলোচনায় এসেছে। আজকে মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। সংস্কারে খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত হয়ে না যায়, এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে সংস্কার প্রস্তাবনা নিয়ে সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক পূর্ব সূচনা বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখা সম্ভব না হলেও দেশ গঠনের নতুন সুযোগ কাজে লাগাতে চায় তাদের দল। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই, সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। আমরা বিচার বিভাগ, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছি। আজকে হার্ড কপি ট্রান্সফার আমরা হ্যান্ডওভার করেছি, আগে সফট কপি দিয়েছি। তো এগুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। জরুরি এই বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। জানা গেছে, প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক নিয়েও আলোচনা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অন্য সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট কথা হয়নি বলে জানিয়েছেন জামাতের আমির। তবে এ সময় রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। সকালে ইইউ সফর শেষে করা সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে, আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময়সীমা কমপক্ষে 3 মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ ব্যাপারে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের দপ্তরে চিঠি দিয়েছে এনসিপি। এই চিঠিতে আরও বলা হয়, বর্তমানের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধনপূর্বক নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার। তাছাড়াও মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক। সিএসসির একান্ত সচিব আশরাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। একথা বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনসের ডাইরেক্টরেট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে না সেনাবাহিনী। অপরাধীদের আটকের পর তা অন্য বাহিনীর কাছে হস্তান্তর করা হয়, সেখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই। এছাড়াও কোনো গুজবে সেনাবাহিনী বিচলিত নয় বলেও ব্রিফিং থেকে জানানো হয়। নির্বাচনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি। আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে আমরা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত, সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না। অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। যারা ব্যাংক লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আরও জানান, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে 4টি অধ্যাদেশের খসড়ায় নীতিমালা অনুমোদন দেওয়া হয়। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদিত হয়। কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ। ব্যাংক লুট করা হয়েছে তার পুনরাবৃত্তি রোধে এই সিদ্ধান্ত। এছাড়া সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও ব্যাংক ব্যবস্থাপনা আলাদা করার নীতিগত সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। বৈঠকে এছাড়াও সিদ্ধান্ত হয় অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষর করবে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেয় বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে সিপিসি আইনের আধুনিকায়ন করা হবে। এতে এখন থেকে মোবাইল, SMS সহ ডিজিটাল মাধ্যমে সব জারি করা যাবে।
সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। জুন শেষ হওয়ার আগেই কিস্তির টাকা পেতে পারে বাংলাদেশ, এমন মন্তব্য করেছে আইএমএফ প্রতিনিধি দলের ক্রিস পাপাজর্জিও। বাংলাদেশ ব্যাংকের সাথে সমাপনী বৈঠক শেষে তিনি আরও বলেন, টেকসই রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে কর ছাড় কমাতে হবে। এ সময় কর নীতিকে প্রশাসন থেকে সম্পূর্ণ আলাদা করার তাগিদ দেন। Fiscal consolidation should prioritize the swift implementation of tax policy to remove extensive tax preferential treatments and simplify the tax system. Carefully calibrating the monetary stance to avoid its premature softening will help anchor inflation expectations, while greater exchange rate flexibility will support price competitiveness, rebuild foreign exchange rate reserve buffers, and strengthen the economy's resilience against external shocks. যুক্তরাষ্ট্র সফরে বিশ্ব ব্যাংকের সাথে কিছু চুক্তি হতে পারে, প্রাধান্য পাবে জিএসপি পুনরুদ্ধার। এই বিষয়টি সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানান অর্থ উপদেষ্টা। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাথে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক সহ বিভিন্ন খাতের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন। সে সাথে বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনতে চায় সরকার। জানান 19 এপ্রিল যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ উপদেষ্টা সহ প্রতিনিধি দল। এ সময় আইএমএফ সহ উন্নয়ন সহযোগী সংস্থার সাথে দেশের বাজেট সহায়তার তহবিল নিয়ে আলোচনার কথা রয়েছে। এ সময় তিনি বলেন, ইউএস ট্রেজারির সাথে রূপপুর প্রকল্প নিয়ে আলাপ হবে। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সহ বিভিন্ন খাতে পণ্য আমদানির ব্যাপারেও কথা হবে এ সফরে। শ্রম আইন সহ যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ আছে তা পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। আমাদের যে প্রত্যাশা যে ট্রেড গ্যাপটা আছে, এই ট্রেড গ্যাপটা একটা আর্গুমেন্ট না, কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে নর্মাল ট্রেড আছে যতটুকু আমরা চাচ্ছি, বিশেষ করে জিএসপিটা আমরা ইস্যু করতে পারি কিনা, কারণ জিএসপিটা তো আমেরিকার মার্কেট অত ইম্পর্টেন্ট, ইউরোপ মার্কেট, টার্কির মার্কেট আছে, সেটা ওপেন করতে পারি কিনা। আমরা চাচ্ছি ইউএসের সাথে যতটুকু সম্ভব সরকারের লেভেলে, মানে মাল্টিলেটারাল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ হতো। ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারের সাথে দু একজন আলাপ পাবে। আমরা এক্সপোর্ট যে করি তার চেয়ে বেশি, তার চেয়ে কম ওরা ইম্পোর্ট করে, এই জন্য ট্রেড ডেফিসিটটা হয়েছে, ওগুলো নিয়ে আলাপ। চট্টগ্রাম নগরীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের 7 জন আহত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করার প্রতিবাদে শিক্ষার্থীদের উপর ছাত্রদল হামলা করে। সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানায় মামলা করতে গেলে সেখানেও ছাত্রদল কর্মীরা তাদের উপর চড়াও হয়। আর ছাত্রদলের অভিযোগ, কলেজের নতুন পরিচালনা কমিটির সদস্যদের ছাত্রদল ফুল দিতে গেলে শিক্ষার্থীরা তাদের উপর পানি নিক্ষেপ করে। পরবর্তীতে ছাত্রদল এক কর্মীকে একা পেয়ে শিক্ষার্থীরা তাকে আহত করে। পরে উভয় পক্ষ আকবরশাহ থানার মামলা দায়ের করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী। উভয় দলের নেতাদের সাথে দীর্ঘ বৈঠকের পর রাত 10টার দিকে দুই পক্ষ থানা ত্যাগ করে। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি। কিছু ছাত্রলীগের পতিত স্বৈরাচারদের সাথে সাধারণ ছাত্রদের একটা ঝামেলা হয়েছে। ক্যাম্পাসের কিছু ইস্যু ধরে যখন হামলা করে, তারা যখন থানায় মামলা করতে আসে, তখন ছাত্রদল একটি মিছিল নিয়ে তারা থানার সামনে আসে। আসার পরে মারুফ ভাই নামে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা করে। সুন্দর একটি আলোচনা হয়েছে, সে আলোচনার ফসলে আমরা ইনশাআল্লাহ যে সমস্যাগুলো হয়েছিল সেটা সুন্দরভাবে এখানে আমরা সমাধান করেছি। আগামী 19 তারিখ আমরা আমাদের যারা আহত আছেন, ওনাদের যারা আহত আছেন, দুই পক্ষের যারা ভিকটিম আছেন, তাদেরকে নিয়ে আমরা একসাথে বসবো, সেখানে আশা করি একটা সুন্দর সমাধান হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের উপস্থিতিতে সভায় মোহাম্মদপুর কৃষি মার্কেট চাঁদাবাজির অভিযোগ নিয়ে জামাতপন্থী ও বিএনপিপন্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মোহাম্মদপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সেবার মান উন্নয়নের নগরবাসীর সাথে গণশুনানি ও মতবিনিময় সভা হয়। এ সময় চাঁদাবাজি নিয়ে জামাত নেতারা অভিযোগ করলে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালানোর অভিযোগ করেন জামাতপন্থী ব্যবসায়ীরা। এই ঘটনার পর সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এই ঘটনায় তীব্র নিন্দা জানান। সচিবালয়ের সচিবের সঙ্গে বৈঠকে দাবি বাস্তবায়নের দালিলিক আশ্বাস না পাওয়ায় সন্তুষ্ট নন পলিটেকনিকের শিক্ষার্থীরা ৬ দফা আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগে দপ্তরটির অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে বসেন ওই সংগঠনটির প্রায় 18 সদস্য। কর্মকর্তাদের সঙ্গে প্রায় 3.5 ঘন্টার বৈঠক শেষ করে তারা বলেন তারা আলোচনায় সন্তুষ্ট নন। তারা দাবি করেন উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তাদের আনা হলেও উপদেষ্টা পরিষদের সভা থাকায় তিনি আসতে পারেননি। দাবিগুলো বাস্তবায়নের সময় সাপেক্ষ এবং এমন পরিস্থিতিতে আন্দোলন কতটা যৌক্তিক এই প্রশ্নের জবাবে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা বলেন তারা দাবি বাস্তবায়নের নিশ্চয়তা পেলে অবশ্যই সময় দিতে প্রস্তুত। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক। দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন কাগজে প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকার ঋণ গ্রহণের অভিযোগ আনা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনায় 323 জনের নামে মামলা করেছে দুদক। এছাড়াও পিরোজপুর জেলার একাধিক প্রকল্পের 1079 কোটি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে। 327 জনের নামে 8টি মামলা হয়েছে। ইতিমধ্যে 5 জন গ্রেপ্তারও হয়েছেন। অন্যদিকে 19 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 100 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় সাবেক এমপি বেনজির আহমেদ দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন প্রকল্পে 1079 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার হাওলাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি ফিরোজপুর, এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য ফিরোজপুর 2 সহ 27 জনের বিরুদ্ধে 8টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। কাগজে প্রতিষ্ঠানের হিসাবে 20 কোটি টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর পূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামেট সিমেন্ট লিমিটেডের 20 কোটি টাকার দায় শোধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম, সাবেক পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 13 বছর আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে
সিলেট বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এই সময়ে পরিবার থেকে শুরু করে বিএনপির নেতা কর্মীরা ইলিয়াস আলীর ফেরার আশায় রয়েছেন। তাকে অক্ষত অবস্থায় ফেরাতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন বিএনপি নেতারা। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন এম ইলিয়াস আলী। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখনও আমরা ভেবেছিলাম যে আমাদের নেতা হয়তো তাদের কোনো জায়গার কোনো আয়নাঘরে বন্দী আছে, আমরা আমাদের নেতাকে ফেরত পাবো, কিন্তু আমরা আজ অবধি পাই নাই। আমাদের প্রত্যাশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার এসে এই বিষয়টি খুলাসা করবেন এবং আমাদের ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফেরত দেবেন। এখনো প্রত্যাশার জায়গাটুকু আছে যে আমরা আশা করছি যে আমরা আমাদের ইলিয়াস ভাইকে অক্ষত অবস্থায় ফেরত পাবো। ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে। 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তার সহযোগীকেও। পুলিশের দাবি, সৌদির রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবির অভিযোগে মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ও তার সহযোগী দেওয়ান সমীরকে আদালতে তোলা হয়। এ সময় শুনানি চলাকালে অভিনেত্রী মেঘনা সম্পর্কে বিভিন্ন তথ্য বিচারকের কাছে তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার দাবি, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়েছিল মেঘনা। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক। এক পর্যায়ে আদালতে মেজাজ হারান এই মডেল। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন তাকে ফাঁসানো হয়েছে। রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি জানায়, 5 আগস্টের আগে ছাত্র জনতার বিরুদ্ধে নেতাকর্মী নিয়ে হামলা চালিয়েছে শাহে আলম মুরাদ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে কাজ করছে বলে অভিযোগ পেয়েছে ডিবি। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী রবিবারের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যোগসুর নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে সংগঠন দুইটির বিশ্ববিদ্যালয় শাখার সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে যোগসু নির্বাচন সহ মোট 8 দফা দাবি পেশ করেন তারা, যার মধ্যে রয়েছে চলতি শিক্ষাবর্ষে অবশ্যই পূর্ণাঙ্গ সমাবর্তন আয়োজন, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সকল একাডেমিক ফি মওকুফ এবং গত 15 বছরের সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ। শিক্ষার্থীদের এই দুই সংগঠনের নেতারা বলেন, আওয়ামী দুঃশাসনের সময় ত্রাসের রাজত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, তবে গণ অভ্যুত্থানের পর এখনও ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের ধীর গতি অত্যন্ত দুঃখজনক। নির্ধারিত সময়ে দাবি আদায়ে সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা না দেখলে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো দৃশ্যমান অগ্রগতি বা প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ প্রেক্ষিতে আমরা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছি। যোগসুর নীতিমালা প্রণয়ন এবং নির্বাচন সংক্রান্ত রূপরেখা নির্ধারণ করে আগামী রবিবারের মধ্যে যোগসুর খসড়া সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকাশ করতে হবে এবং তা আগামী 3 কার্য দিবসের মধ্যে অনুমোদনের জন্য প্রেরণ করতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব এবং দাবি আদায়ে যা যা করা যায় শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেটা করব। পুলিশের এসআই ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ের পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরফ খান সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 7 বছর আগের এই হত্যা মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এর রায় ঘোষণা করেন। এই মামলায় বাকি আসামিরা হলেন আরফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া,
রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারওয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরব ও কেয়া পলাতক রয়েছেন। বাকি 6 আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয়। রায় ঘোষণার শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। 2 দিন পর 9 জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঢাকা বোট ক্লাবের সভাপতির পদ জোর করে দখল করেছিল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন ক্লাবটির 32 কোটি টাকা। বৃহস্পতিবার ঢাকা বোট ক্লাবে এর সাবেক সভাপতি বেনজির আহমেদের আর্থিক অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ক্লাবটির বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। এ সময় তিনি বলেন, শুধুমাত্র ভয়, ভীতি ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবের সভাপতির পদ দখল করেছিলেন বেনজির। এ সময় ক্লাবটির জমি দখল নিয়ে ওঠা অভিযোগও সত্য নয় বলে দাবি করেন নাসির। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবটির বর্তমান কমিটির 11 জন সদস্য। নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক ভবন মালিককে জরিমানা করেছে রাজুক। অভিযানে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজুকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এ সময় ভবনের অনুমোদিত নকশা না থাকায় 50,000 টাকা জরিমানা করা হয় মালিককে। রাজুক জানায়, ভবনের নির্মাণ কাজ শুরু করার আগেই নকশার অনুমোদন নিতেই হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভবনের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, রাজুকের ছাড়পত্র থাকলেও জমির পরিমাণ কম থাকায় এখনও নকশা পাননি তারা। বৈদ্যুতিক সংযোগ নিয়ে তারা কাজটি করছিল, সেই বৈদ্যুতিক মিটারটি আমরা সিজ করেছি। তারা এই নকশা বহির্ভূত অংশ পুরোপুরি অপসারণ করে রাজুক থেকে অনুমোদিত প্ল্যান নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমরা পুনরায় আমাদের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা হয়তো মিটারটি তাদেরকে ফিরিয়ে দেবো। আমরা এই এলাকাতে যতগুলো এরকম অবৈধভাবে নির্মাণাধীন ভবন পাবো, আমরা প্রত্যেকটা ভবনেই প্রয়োজন অনুযায়ী জেল, জরিমানা অথবা অবৈধ যে স্থাপনা আছে সেটি অপসারণ, প্লাস প্রয়োজন হলে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, এই কাজগুলো আমাদের চলমান থাকবে। মানিকগঞ্জ সদর উপজেলায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে তোলা হলে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আদালত আলামত সংগ্রহ করে পুলিশের একটি বিশেষ টিম তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিবেশী দেশের কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ রেখেছে ভারত। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেন। ভারতের স্থলবন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা বন্ধের সিদ্ধান্ত বুঝতে হলে আগের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন বলে উল্লেখ করেন জয়সওয়াল। যদিও এই বক্তব্যে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। পাশাপাশি এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে সেটিও ব্যাখ্যা করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। You should also look at some of the developments that happened. That will give you a perspective of where things are. We undertook certain action because of certain compulsions on our side. যুদ্ধ শেষেও গাজা, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে, জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, গাজার যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষ ও ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে একটি বাফার জোন হিসেবে নিরাপত্তা অঞ্চল থাকবে। এর মধ্যে গাজায় 30% অঞ্চল বাফার জোনে পরিণত করেছে ইসরায়েলিরা। প্রথম দফায় যুদ্ধবিরতি শেষে গেল প্রায় 1 মাসে 500 লাখ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। এদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়াকে হামাসকে চাপে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। গেল একদিনে ইসরায়েলি হামলায় মারা গেছে অন্তত 35 জন ফিলিস্তিনি। এই নিয়ে গাজায় প্রাণহানি 51,000 ছাড়িয়েছে।
পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার ইতালির রোম শহরে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে ওমান। বৈঠকের স্থান নিয়ে কয়েকদিন ধরে বেশ জলখোলা হচ্ছিল। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার একটি দল তেহরান সফরে আসেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘুরে দেখার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে তারা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।